মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম কাকে বলে? যেমন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হলো অফিস অ্যাপ্লিকেশন জাতীয় কাজগুলো করা। অফিস অ্যাপ্লিকেশন জাতীয় কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারবো। আর আমাদের যাবতীয় হিসাব নিকাশ গুলো মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে করতে পারবো। মাইক্রোসফট এক্সেল এর কাজ হলো হিসাব নিকাশ করা, অর্থাৎ আমাদের যাবতীয় হিসাব নিকাশ গুলো খুব সহজভাবে স্বল্প সময়ে অধিক মানুষের কাজ নির্ভুলভাবে সমাধান করতে পারবো। এটা হলো মাইক্রোসফট এক্সেল এর বিশেষত্ব। আপনি যদি লাগাতার 100 বছর যাবত বিরতিহীনভাবে কাজ করে যান হিসেব নিকেশের, যে কাজটা আপনি করতে পারবেন সেই কাজটাই মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আপনি মাত্র 1 ঘন্টা সমাধান করতে পারবেন, বরং আরো কম সময় লাগবে। 100 বছরের কাজ কম্পিউটার 1 ঘন্টার থেকে কম সময়ে নির্ভুল করে দিবে, কিন্তু যে লোকটা বিরতিহীনভাবে কাজ করে আসছে তার কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে সেটা না। যদি আপনি সঠিক ফর্মুলা ব্যবহার করেন তবে নির্ভুল আসবেই, আর যদি সঠিক ফর্মুলা ব্যবহার না করে যদি ভুল ফর্মুলা ব্যবহার করেন তাহলে তো অবশ্যই ভুল হবে, এটাই স্বাভাবিক। কেননা কম্পিউটার আপনাকে চালায় না, আপনি কম্পিউটার চালান। আপনি তাকে যেভাবে নির্দেশ করবেন সে সেভাবেই কাজগুলো উঠিয়ে নেবে। যদি ভুল নির্দেশ করেন তাহলে ভুলভাবে সে আপনাকে ফলাফল দেবে, আর যদি কারেক্ট কাজ করেন, ফর্মুলা ব্যবহার করেন, তাহলে সে নির্ভুল কাজ করবে। মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের একটা রিলেটেড সফটওয়্যার। এটা মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি, অর্থাৎ বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশনের একটা সফটওয়্যার। এটাও একটা অফিস ক্যাটাগরির, অফিস রিলেটেড একটা সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওপেন করার সিস্টেম কি? মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওপেন করার সিস্টেম হলো যেভাবে মাইক্রোসফট ওয়ার্ড গুলো আমরা ওপেন করেছিলাম ঠিক সেভাবেই আমরা ওপেন করতে পারবো। মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড আমরা শিখেছিলাম দুটি সিস্টেমে। একটা সিস্টেম হলো স্ক্রিনে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক মাইক্রোসফট এক্সেল এর সিস্টেমটা হলো এটাই, মাইক্রোসফট ওয়ার্ড না গিয়ে আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেল। এরপর যে কোনো একটা নাম দিয়ে আমরা সেভ করব, যেমন আমরা ওয়ান নামে সেভ করলাম। এরপর খালি জায়গায় ক্লিক করলে আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেল। আরেকটা সিস্টেম হলো স্টার্ট মেনু থেকে আমরা মাইক্রোসফট অফিস ফোল্ডারে যাব, স্ক্রল বার মাধ্যমে নিচে রাউন্ড করলে আমাদের মাইক্রোসফট অফিসের ফোল্ডারটা পাবো। সেখানে গিয়ে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 পাবো। সেখানে গিয়ে আমরা যখন ক্লিক করব তখনই আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা আসছে, তবে ছোট আকারে। যদি আমরা এটাকে বড় করতে চাই তাহলে অবশ্যই আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করব। যখনই ম্যাক্সিমাইজ ক্লিক করব ফাইলটা বড় হয়ে যাবে। এই হলো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম। ফাইলটাকে ক্লোজ করে দিলাম। স্ক্রিনে যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম সেই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন ক্লিক করব, অথবা সেই ফাইলের উপরে লোগোর উপর ডাবল ক্লিক করব, ফলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা যখন ওপেন করবেন তখন আপনি কিছু টেবিলের মতো ঘর ঘর পাবেন। টেবিলগুলো অটোমেটিকলি থাকে, এগুলো একটা নাম আছে, এগুলো একটা কার্যকারিতাও আছে। তবে প্রথমে আমরা আসি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতো স্ক্রিন পরিচিতিটাও আমরা জেনে নিই। মাইক্রোসফট এক্সেলের যে স্ক্রিন পরিচিতিটা আছে সেটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, অর্থাৎ সবার উপরে আছে টাইটেল বার, তার নিচে আছে মেনু বার, তার নিচে আছে টুলবার অথবা রিবন বার, তার নিচে পাবেন ফর্মুলা বার। তার মানে এক্সেল প্রোগ্রামে নতুন একটা প্রোগ্রাম পেয়েছেন, কমান্ড পেয়েছেন, সেটার নাম হলো ফর্মুলা বার। ডান পাশে পাবেন স্ক্রল বার। স্ক্রল বার দুই ধরনের হয়, ভার্টিক্যাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার। হরিজন্টাল স্ক্রল বারের নিচে পাবেন জুম, তার বামে পাবেন শীট, শীট 1 2 3।
তার নিচে পাবেন স্ট্যাটাস বার, তার নিচে পাবেন স্ট্যাটাস বার। এবং যেই পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটার নাম হলো শিট। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এই পেজটাকে বলা হতো ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে এই পেজটাকে বলা হয় শিট, আবার ওয়ার্কশিটও বলা হয়। এই যে শিট বা ওয়ার্কশিট এখানে দেখতে পাচ্ছেন শিট 1, শিট 2, শিট 3, তার মানে হলো পেজ 1, পেজ 2, পেজ 3 কম্পিউটারের, আপনার না। যদি আপনার পেজ ধরেন তাহলে কিন্তু একটা শিটের মধ্যে আপনার শত শত পেজ থাকতে পারে, কেননা এর আয়তন বিশাল, এর আয়তন বিশাল। কেমন বিশাল সেই জিনিসটা আমরা একটু জানি। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে এ বি সি ডি, এগুলোকে বলা হয় কলাম। এ বি সি ডি গুলোকে বলা হয় কলাম, যেটা আমরা টেবিলের পরিচয়ের মাধ্যমে জেনেছি যে উপর থেকে নিচের দিকে যে রেখাটা যায় তার নাম বলা হয় কলাম, ডান থেকে বাম দিকে যে রেখাটা যায় তার নাম বলা হয় রো, শুধুমাত্র একটা ঘরকে বলা হয় সেল, এবং পুরা পুরা সবগুলো প্রজেক্টকে মিলে একত্রে বলা হতো টেবিল। ঠিক সেম, শুধুমাত্র টেবিলের স্থানে আমাদের হবে শিট। অর্থাৎ এই যে বিশাল আকারের যে শিটটা আছে এটার মধ্যে হাজার হাজার সেল আছে, হাজার হাজার না কোটি, অর্থাৎ প্রায় 16,000-এর অধিক কলাম আছে একটা শিটে, 16,000 অধিক কলাম, এবং প্রায় 10 লক্ষর অধিক আপনার রো আছে, রো। আপনি রোটা খেয়াল করেন, 10,48,576টি কি আছে দেখেন, রো আছে, 10,48,576টি রো আছে। এভাবে এ বি সি ডি এগুলোকে বলা হয় কলাম। এভাবে কলাম আছে প্রায় 16,000 অধিক। তাহলে 16,000 অধিক যদি হয় কলাম আর 10 লক্ষ যদি হয়, একটা শীট যদি আপনার আজীবন কাভার, তাহলে শীট 2, শীট 3 প্রয়োজন কি? হ্যাঁ, প্রয়োজন আছে, আমাদের কাজের ক্যাটাগরি বুঝে আমাদের প্রয়োজন হতে পারে। এখন দেখেন এর একটা পরিচিতি আছে, আবার এর একটা কার্যকারিতা আছে। অর্থাৎ এ বি সি এগুলোকে বলা হয় কলাম, 1 2 3 এগুলোকে বলা হয় রো। এগুলো কি প্রয়োজন? এগুলো আমাদের প্রয়োজন হলো যখনই আমরা হিসেব নিকেশ করব তখনই আমাদের এই ঘরগুলোর মাধ্যমে হিসেব নিকেশ করব। অর্থাৎ কম্পিউটারে ঘরগুলোর মাধ্যমেই আপনার ফলাফলগুলো আপনাকে বের করে দিবে। যেমন আমার এই ঘরের মধ্যে মার্ক করা আছে, যখন যে ঘরের মধ্যে পয়েন্টারটা থাকবে তখন সেই ঘরটার মধ্যেই উপরে এবং বামে একটা মার্ক দেখাবে। অর্থাৎ এই যে সিলেকশনটা দেখাচ্ছে এটা এটা এটার নাম হলো সেল পয়েন্টার। সেল পয়েন্টারটা যেই সেলের মধ্যে থাকবে সেই সেলের উপরের দিকে খেয়াল করবেন একটা মার্ক করা আছে অরেঞ্জ কালারের মতো, যেমন বর্তমানে সি কলামে আছে সেল পয়েন্টারটা, এবং বাম দিকে যখন খেয়াল করবেন তখন পাবেন কত নাম্বার রোতে আছে। তাহলে উপর থেকে সি, বাম থেকে রো, এভাবে আপনার ঘরটার হিসাব করা হয়, অর্থাৎ ঘরের পরিচয় জানা যায়। এভাবে আপনি জানতে পারবেন আপনি বর্তমানে কোন ঘরে আছেন, কোন ঘরের ফলাফল বের করতে চান। যেমন আপনি এই ঘরে আছেন, তাহলে A1 এ আছেন, A5 এ আছেন, A7 এ আছেন। এভাবে যদি আপনি 7 এর মধ্যে D তে যান তাহলে পাবেন D7 এ আছেন। এগুলো কি প্রয়োজন? এগুলো প্রয়োজন হলো এই জন্য, যেমন আপনি ক্যালকুলেটরে হিসাব করেছেন 45 45 সমান সমান আপনি ফলাফল বের করবেন নিশ্চয় 90। আপনি যখন ক্যালকুলেটরে 45 প্লাস 45 ইকুয়াল সি 90 বের করবেন তখনই ফলাফল আসবে 90। কিন্তু ঘটনাক্রমে এটা 45 না হয়ে 35 হওয়ার কথা ছিল, অথবা 30 হওয়ার কথা ছিল। যখন আমি এখানে 30 দেব তাহলে তো আমার ফলাফলতে আমি এখানে লিখে ফেলেছিলাম 90, তাহলে তো এটাকে আমার পরিবর্তন করতে হবে। এই যে দুই জায়গা পরিবর্তন করা প্রয়োজন হতে পারে, যে সময়টা নষ্ট হচ্ছে, এই সময় থেকে বাঁচার জন্য মাইক্রোসফট এক্সেল। যেমন দেখেন আমি এখানে লিখেছি 45, এখানে লিখেছি 45, নিচেরটাও লিখেছিলাম 45 45, আবার 90 এখানে যোগ করে বসিয়ে দিয়েছি।
কিন্তু আমার এইটা হিসাব করব কিভাবে দেখেন, এটাতে আমি হিসাব করলাম আমার ফর্মুলা অনুযায়ী, থিওরি অনুযায়ী, অর্থাৎ এক্সেলের যে থিওরিটাকে ব্যবহার করে সেই থিওরি অনুযায়ী করেছি। ফলে দেখেন এখানে আসছে 90, কিন্তু আমি এখানে ব্যবহার করলাম 30, কিন্তু আমার এখানে 90 আছে, কোনো পরিবর্তন নেই। আবার দেখেন এখানে যদি আমি যখন 30 বসিয়ে দিব, 90 জায়গায় কি আসছে দেখেন 75। তাহলে এই যে অটোমেটিকলি মাইনাস হচ্ছে, আমি এখানে ব্যবহার করলাম 45, ব্যবহার করলাম 25, দেখেন আমার কি আসছে এখন 55 আসছে। তাহলে আমি এখানে হিসাবটা করলাম 90 আসলো, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। আমি এখানে 25 দিলাম, তাও তো হচ্ছে না, 55 আসছে না। যেটা প্রথমে লিখেছিলাম সেটাই আছে, যে প্রথমে লিখেছিলাম সেটাই আছে, তাহলে পরিবর্তন হচ্ছে না। এটা হলো আমাদের ম্যানুয়াল সিস্টেম, যে সিস্টেম আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব নিকাশ করে থাকি। যেমন 30 প্লাস 55 আমরা ক্যালকুলেটরে যখন যোগ করব তখন আমাদের ফলাফল দাঁড়াবে 55, তখন আমরা এখানে বসিয়ে দিতে হবে 55। কিন্তু এই যে বসিয়ে দেওয়ার সময়টা লাগছে, সেটা আমি যদি এক্সেলে করে থাকি তাহলে তো আমার এক্সেল প্রোগ্রাম দরকার নেই, আমি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি। কিন্তু এখানে এই জন্যই করব, এই যে উপরে যে আপডেটটা দেখা যাচ্ছে সেটার জন্য। যেমন আমি এখানে ব্যবহার করলাম 100, যখন আমি 100 লিখে ফেলবো তখন আমার ডান পাশে অটোমেটিকলি যোগ হয়ে যাবে। এটা একটা ফর্মুলা। এখানে কোন ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে সেই জিনিসটা দেখার জন্য আপনাকে দেখতে হবে ফর্মুলা বার। এই যে ফর্মুলা বার দেখেন, ফর্মুলা বার একটা কোড লেখা আছে, ইকুয়াল সি সাম বি2 ক্লোন সি2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, অর্থাৎ এই দুইটা মিলে যোগ করা হয়েছে, তাই ফলাফল আসছে 125। এই দুইটা মিলে, দুইটা মিল বলতে কি বোঝানো হয়, দুইটা মিল বলতে কি বোঝানো হয় সেটা একটু খেয়াল করেন। অর্থাৎ আমার এই ঘর এই ঘর, এই জন্য আপনাকে আগে বুঝতে হবে একটু ভিন্ন স্টাইলে। যেমন আপনার টেবিলের মধ্যে আছে, খেয়াল করেন, এগুলো হলো আপনার আপনি যখন আপনার এই ঘরগুলো আছে, আপনার এখানে যখন ঘরগুলো থাকবে, আপনি যদি ঘরগুলোকে হিসেব করেন তাহলে কিন্তু ফলাফল এক ধরনের দাঁড়াবে। আর যদি বলেন যে ঘরকে হিসাব না করে যদি আপনি বর্ণ ডিজিট গুলোকে হিসাব করেন তাহলে ফলাফল আরেক ধরনের দাঁড়াবে। আমাকে কথা বুঝতে পেরেছেন? জি বুঝতেছি। যেমন আপনার একটা বাড়ি আছে, যে বাড়িতে 4টা রুম আছে, কয়টা রুম? 4টা রুম। 4টা রুমের মধ্যে আপনি 4টা রুমের মধ্যে যদি কোনো কিছু রাখেন, যেমন দোকানের, অথবা 4টা স্টোর রুম আছে আপনার, এই 4টা স্টোর রুমের মধ্যে আপনি বালতি রেখেছেন, কোন স্টোর রুমে রেখেছেন 50টা, কোনটার মধ্যে রেখেছেন 100টা। বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? কথা বলতে হবে আমার সাথে, না জি হলে জি আপনারা বুঝতেছি। বুঝবেন না। যখন আমরা কোনো ঘরের মধ্যে, যদি কোনো ঘরের মধ্যে যদি আমরা 50টা রাখলাম, কোনো গোডাউনের মধ্যে আমরা রাখলাম 30টা, কোনো গোডাউন রাখলাম আমরা 20টা, কোনো গোডাউন রাখলাম আমরা 55টা, তাহলে আমি যদি 55 30 এভাবে যদি তার ফলাফলটা ডাকি, তাহলে আমার এই ঘরের মধ্যে কি আছে কি নাই সেটা কিন্তু বের করা সম্ভব না। আর যদি আমি ডাইরেক্টলি ঘরটাকে উল্লেখ করি, কোনো ডিজিট না, কেননা আমার ডিজিটটা প্লাস মাইনাস হতে পারে কিনা, আমার স্টোর রুমে যেমন মাল ঢুকতে পারে তেমন তো বেরো হইতে পারে কিনা। ধর আপনার স্টোর রুমে 50টা মাল ঢুকেছেন, সেখান থেকে আপনি 20টা মাল বিক্রি করে ফেলেছেন, তাহলে আপনার আছে কত আর? 30টা। কিন্তু আপনি যদি 30 কে উল্লেখ করেন তাহলে কিন্তু সে কম্পিউটার অটো বুঝবে না। আপনার তো দরকার আপডেট ফলাফল, অর্থাৎ সম্পূর্ণ অটো সিস্টেম। আর অটো সিস্টেমের জন্যই আপনাকে ঘর হিসেবে ধরতে হবে। কি হিসেবে ধরতে হবে? ঘর হিসেবে। ঘর হিসেবে। যদি আপনি এক্সেল কে ঘর ঘর বুঝিয়ে দেন তাহলে সেই ঘরের মধ্যে যখনই পরিবর্তন হবে ঠিক ফলাফলটা আপডেট চলে আসবে। ক্লিয়ার? জি। যেমন আমরা এখানে যোগ করেছিলাম, কিভাবে দেখেন, এখানে আমি টাইপ করলাম, যেমন আমরা যখন ক্যালকুলেটরে হিসেব করি তখন কিন্তু আমরা প্রথমে টাইপ করি, যেমন 30 প্লাস 25, এরপর আমরা সমান সমান দিই নাকি প্রথমে সমান সমান দিই? পরে
পরে সমান সমান দেই। পরে আমরা সমান সমান দিই। ঠিক মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে প্রথমে আপনাকে সমান সমান দিতে হবে যদি কোনো ফলাফল বের করতে চান। যেমন আমরা এই দুইটা মিলে যোগ করতে চাই, তাই আমরা এখানে বসিয়ে দিলাম ইকুয়ালসি। যেই কোনো ফলাফল বের করার জন্য প্রথম শর্ত ইকুয়ালসি দিতে হবে, সমান সমান দিতে হবে। অর্থাৎ ইকুয়ালসি আগে দিলে কম্পিউটার বুঝবে আপনি কিছু একটা ঘটাতে চান, কিছু একটা ঘটাইতে চান। সেটা কি ঘটাতে চান? প্লাস করতে চান, মাইনাস করতে চান, গুণন করতে চান, ভাগ করতে চান, যেটাই আপনি করতে চান প্রথম শর্ত হলো ইকুয়ালসি দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন, যখন ইকুয়ালসি দিবেন তাহলে আপনি 30টা কোন ঘরে আছে বলেন তো কি? B3 B3 তে। B3, অর্থাৎ বি ঘরে আছে এবং কত নাম্বার রোতে আছে? 3 তে আছে। তাহলে আমি এখানে টাইপ করব B3। যেহেতু আমি যোগ করব তাই B3 লেখার পরে দিব প্লাস। প্লাস মানে তো যোগ করা নাকি? জি জি স্যার। প্লাস মানে যেহেতু যোগ করা, তাই আমরা এখানে প্লাস ব্যবহার করলাম। এরপর আমরা 25টায় যোগ করতে চাই, তাহলে সেটা কোন ঘরে আছে? C3। C3। তাই আমরা এখানে টাইপ করলাম C3। দেখেন B3 C3 যখন আমরা লিখেছি তখন কিন্তু ওই ঘরগুলো মার্ক হয়ে গেছে, দেখেছেন? জি স্যার। এবার আপনি বর্ণের কিবোর্ড থেকে colour-এ। এন্টার বাটন প্রেস করেন। কিবোর্ড থেকে কি করবেন? এন্টার বাটন প্রেস করবেন। তাহলে ফলাফল কি আসলো? 55 55। আমি যদি এখানে 10 লিখি, দেখেন কি আসছে? 35। কেন আসলো 10? 35 কেন আসলো? আপডেট ইকুয়াল টু আগে দেওয়া হয়েছে যে এই আপডেট। যে আমি যখন যেই ঘরে যে কাজ করি না কেন, সেই ঘরের প্লাস মাইনাস হওয়ার সাথে সাথে আমার ফলাফলটা আপডেট চলে আসবে। ফলাফলটা কি হয়ে যাবে? আপডেট চলে হয়ে আসবে। যাবে। কিন্তু আমি যদি এটা বলি, যেমন 25 এবং 35 আমরা দুইটা মিলেকে যদি এভাবে যোগ করি, যেমন সমান সমান 25 প্লাস 35, তাহলে কত আসলো? 60। কি বলেন? জি। এখন দেখেন আমি কিন্তু উল্লেখ করেছি কি ফর্মুলা বার, খেয়াল করেন দেখি। ইকুয়ালসি 25 প্লাস 35। হ্যাঁ, কোন ঘর কিন্তু উল্লেখ করেছিলাম নাকি ডাইরেক্ট ডিজিট থেকে আমরা যোগ করেছি? ডাইরেক্ট ডিজিট থেকে যোগ করছি। ডিজিট থেকে। তাহলে এখন দেখেন আমি এটাকে 25 থেকে 20 বানাইলাম, তাহলে আমার ফলাফল কত আসলো? তাই আপডেট হয় নাই। আপডেট হয় নাই। না হওয়ার কারণ কি? আমি কি হিসেব করেছিলাম? ম্যান হিসেব করেছিলাম, ঘর হিসেব করি নাই। যদি আমি গোডাউন নাম্বার লিখে দিতাম তাহলে পুরো ঘরকে স্ক্যান করে গোডাউনে কোথায় কি আছে না আছে সেটা ফলাফল আপনার এখানে চলে আসতো। তাহলে অলওয়েজ আমরা যখন কোনো ফলাফল বের করব সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ঘর হিসাবে ধরতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে এত কথা বললাম। ঘরগুলো আমাদের ইম্পর্টেন্ট। ঘরগুলো কি আমাদের ইম্পর্টেন্ট? যদিও বা ঘরগুলো হাইড হয়ে আছে, হালকা জলসাফের মতো আছে, তবে এগুলো ঘর। যখন যে ঘরের মধ্যে যাবেন তখন সেই ঘরে কাজ করবে। দেখেন আমি এখানে লিখলাম 45, এখানে লিখলাম 30। তাহলে আমি 45 থেকে 30 মাইনাস করব, এর জন্য আমাকে কি টাইপ করতে হবে বলেন দেখি? ইকুয়ালস ইকুয়ালসি পরে প্লাস সি মাইনাস সি। সি মাইনাস সি বললে হবে না তো, শুধু সি বললে হবে না, সি দিয়ে তো সবগুলো আছে। হ্যাঁ, C4 মাইনাস মাথায় রাখতে হবে। হ্যাঁ, C4, তারপর পরে C4 D4। হ্যাঁ, D4 C4 থেকে যেহেতু আমরা মাইনাস করব, তো C4 টাকে উল্লেখ করার পরে গিয়ে আমরা মাইনাস চিহ্ন দেব আগে, তারপরে গিয়ে আমরা যে ঘরটা বাদ দিতে চাই সেই ঘরটার নাম লিখবো, অর্থাৎ D4 D4। এবার আমরা এন্টার বাটন প্রেস করব, ফলে কত আসলো? 15 15 অর্থাৎ 45 থেকে 30 মাইনাস গেলে আর থাকে কত? 15 তাহলে এইভাবে আমরা মাইনাস করতে পারবো, যে কোনো ঘরকে এভাবে আমরা কি করব? মাইনাস করব। এভাবে আমরা কি করব বলেন দেখি? মাইনাস করব। মাইনাস করব। তাহলে মাইনাস করার সিস্টেমটা সহজ কিনা? জি কঠিন কিছু না। আপনি ক্যালকুলেটরে কাজ করতেন, 45 মাইনাস 30 সমান সমান 15 আসতো। সেম কাজটাই আপনি একটু সূত্রের মাধ্যমে করলেন, ঘরের মাধ্যমে, আর কিছুই না। 45 এর জায়গায় লিখবেন C4,
আর 30 এর জায়গায় লিখবেন D4। মাঝখানে একটা কোড ব্যবহার করবেন, কি করতে চান, ভাগ করতে চান নাকি মাইনাস করতে চান, না গুণন করতে চান নাকি পূরণ করতে চান, কি করতে চান আপনি সেটা উল্লেখ করবেন। যেমন আমরা এখানে প্লাস করা শিখেছিলাম প্রথমে, তাই না? জি জি দুইটা প্লাস করার জন্য মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস বসে দিলে আমাদের যোগ হয়ে গেল 75। আবার এই 75 এর জায়গায় আমরা এটাকে কি করলাম, মাইনাস করলাম, তাহলে মাইনাস চিহ্ন দিলাম, বাস মাইনাস হয়ে গেল 15। আবার সেম জায়গায় যদি এই ইনটুর জায়গায় অর্থাৎ মাইনাসের জায়গায় যদি আমরা ইনটু দিই, তাহলে দেখেন গুণন হচ্ছে, 45 ইনটু 30 1350 টাকা হয়। কত হয়? 1350। 1350। আবার যদি আমরা এটাকে ভাগ চিহ্ন দিই, ভাগ অবলিক ভাগ চিহ্ন যখন দিব তখন দেখবেন এটা ভাগ হবে। 45 কে যদি 30 ভাগ করেন তাহলে প্রতি গড়ে কত হয়? 1.5। তাহলে প্লাস করা শিখলেন, মাইনাস করা শিখলেন, ভাগ করা শিখলেন, গুণন করা শিখলেন, তাহলে তো আপনি যোগ বিয়োগ পেরে গেলেন, কি বলেন? জি স্যার। তাহলে তো এখন জি, আর স্যার। আপনাদের আর এক্সেল ক্লাস করার দরকার নেই, আপনারা তো সবকিছু এখন পারবেন। পারবেন কি না? পারবেন কি না? আপনার আপনার দোয়া এই স্যার। বিষয়টা পারবো। ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়টাই, যেহেতু এই বিষয়টা পারবেন বলছেন, তাহলে আমার আর টেনশন নেই। তাহলে কি আমার টেনশন নেই? এই জন্য টেনশন নেই যেহেতু আপনি যোগ বিয়োগ ভাগ করার সিস্টেমটা বুঝে ফেলেছেন, বাকি কাজ করা এখন সহজ। এটা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম না যে আপনি ক্লাসে উপস্থিত থাকলেন কি থাকলেন না ভিডিও দেখে শিখে ফেলবেন, এটা সম্পূর্ণ ভুল। এই ক্লাসে উপস্থিত যারা থাকবে না তারা 100% ফিল করবে। এর কারণটা হলো এটা বোঝানোর অনেক কিছুই থাকে, এটা দেখানোর থেকেও বোঝানোর অনেক কিছুই থাকে। সুতরাং এই যে বোঝানোর সিস্টেমটা জন্য প্রেজেন্ট থাকতে হবে। যারা প্রেজেন্ট থাকবেন তারাই কেবল সহজে বুঝতে পারবেন, কখনো ভিডিও দেখে বুঝতে পারবেন না। ভিডিও দেখে কিসের মতো জানেন? ওই ট্যাগেরার মতো। ট্যাগেরা বুঝেন? কি না স্যার? বুঝেন না? একদিকে তাকে আরেক দিকে দেখে, জি জি, স্যার। জি। জি স্যার। আচ্ছা, টেরা বলে। টেরা বলে। তো ঠিক আপনার টেরার মতোই, অর্থাৎ আপনি একদিকে তাকাবেন আরেকদিকে, যতই আপনি ভিডিও দেখেন বাস্তব জিনিসটা কিন্তু আপনি হাসিল করতে পারবেন না। বাস্তবের জন্য আপনি যে ক্লাসে ক্লাস ফায়দা করবেন হবে। এমনটা না, যেই কোনো ক্লাস আপনি করেন প্রেজেন্ট থাকাটা খুব জরুরি। আমরা যখন তাবলিগ জামাতে যাই, যখন তালিম হয়, তখন আমাদেরকে বলতো যে ঘুমায়ও না। তাহলে কি করবা? যে তালিম করে তার মুখের দিকে তাকিয়ে থাকে। তো তার মুখের দিকে তাকানো লাগবে, কারণ আমি তো শুনতে পাচ্ছি সে তালিম করবে, সেটা তো আমার কর্ণে যাবে। কি বলেন? জি। কর্ণের সাথে চক্ষু সম্পর্ক, কিসের সাথে সম্পর্ক? কর্ণের সাথে কর্ণের চক্ষু সাথে। সম্পর্ক। যার চোখ থাকে না তার চোখ বন্ধ থাকে। তার অর্থাৎ অন্তরের চোখ, কানের চোখটা বন্ধ থাকে, কানের চোখ চালু রাখার জন্য চোখ তাকানোটা খুব চেহারার দিকে জরুরি। তাকাচ্ছেন। বাস্তব এই মুরব্বীর কথাগুলো বলতো যে এটা বাস্তব, বাস্তবতার নাম পেয়েছে এটা। তো সুতরাং আপনাকে কি করতে হবে? প্রেজেন্ট থাকতে হবে, বিশেষ করে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামগুলোতে। তবে আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন এবং এর দ্বারা কোনো ফায়দা অর্জন করতে পারবেন। এবার আসেন আমরা একটা প্রজেক্ট শিখি, ছোট্ট একটা প্রজেক্ট শিখবো যাতে বুঝাটা আমাদের জন্য সহজ হয়। প্রজেক্টটা হলো কিভাবে আমরা একটা ইনভয়েস তৈরি করবো, ছোট্ট ইনভয়েস। ইনভয়েস অনেক ধরনের করা যায়, ছোট্ট একটা ইনভয়েস দেখাবো যাতে আপনারা বুঝেন। আজকের ক্লাস যাতে আপনারা যতটুকু শিখেছেন ততটুকু যাতে ক্লিয়ার বুঝেন। যেমন A1, এটার মধ্যে আমরা শিরোনাম লিখবো, যেমন আইটেমস লিখলাম, এরপর লিখলাম কোয়ান্টিটি, তারপর লিখলাম প্রাইস, তারপর অ্যামাউন্ট বা টাকা। আইটেমস, একজন কাস্টমার আপনার থেকে কি কি নিল তার আইটেম গুলো আপনি এখানে লিখে ফেললেন। এক্সাম্পল, একজন কাস্টমার আপনার কাছে আসলো 5টা কিবোর্ডের জন্য, আপনি লিখলেন কিবোর্ড, লিখলেন মাউস, হেডফোন, পেন্সিল, মনিটর, মোবাইল গ্লাস,
একজন কাস্টমার আসলো আপনার থেকে পাইকারি মাউস কিবোর্ড নিয়ে যাবে অথবা খুচরায় নিয়ে যাবে, তার আমরা পাইকারি ধরি, খুচরা তো খুব সহজ, কোয়ান্টিটি এক পিস, প্রাইস এত পিস, বাস এত টাকা এত টাকা, কি বলেন? এটা তো সহজ না? তাহলে এর সাথে কোনো জি। কাজ নাই, অর্থাৎ কোয়ান্টিটি এক পিস নিল, প্রাইস হলো 250 টাকা করে, এখানে 250 টাকা, খুব সহজ হিসাব। অর্থাৎ আপনি যখন কোনো একটা দোকানে কাজ করবেন, যখন কোনো বিল তৈরি করবেন, তখন যে কাজটা আপনি বিলটা হাতে তৈরি করতেন সেই কাজটা আপনি কিবোর্ডের অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তৈরি করবেন। যদিও বা এখন সকল প্রতিষ্ঠানগুলোতে, প্রায় প্রতিষ্ঠান নিজস্বভাবে সফটওয়্যার তৈরি করে ফেলেছে, যাতে এই কাজগুলো তাদের আর লেখার প্রয়োজন হয় না। তারা শুধুমাত্র স্ক্যান করে বাস কত টাকা সেটা লিখে দেয়, কত পিস, সেটা বাকিগুলো অটোমেটিকলি আপডেট চলে আসে। কিন্তু যাদের কাছে সফটওয়্যার নেই, তারা যদি কম্পিউটারে এই ধরনের ইয়ে বের করতে চায়, তাহলে তারা কিভাবে বের করবে? অথবা আপনি সারাদিনের স্টক মিলাতে চান, অর্থাৎ সারাদিনের সেল আপনি হিসেবটা কম্পিউটার রাখতে চান, তাহলে আপনি কিভাবে রাখবেন? খুব সহজ হিসাব। যেমন আপনি কিবোর্ড নিল, একজন উনি 12 পিস কিবোর্ড নিল, প্রতিটা কিবোর্ডের দাম হলো 550 টাকা করে, কত টাকা হয়? তাহলে এই দুইটা মিলে কি ভাগ হবে না কি মাইনাস হবে? যোগ হবে, যোগ হবে। যোগ হবে। গুণ না, হবে। পূরণ হবে, পূরণ। আপনাকে যদি ক্যাশিয়ার বানানো হতো তাহলে তো আপনি একদম পুরো কোম্পানিকে 12টা বাজাবেন, বলেন? এবার দেখেন মাউস, 16 পিস মাউস নিল, প্রতিটা মাউসের দাম হলো 320 টাকা করে। হেডফোন আসেন, প্রতিটা হেডফোন নিল 5টা, প্রতিটা হেডফোনের দাম হলো 850 টাকা করে। মাউস প্যাড নিল 30টা, প্রতিটা মাউস প্যাড দাম 20 টাকা করে। মনিটর নিল 3টা, 45 টাকা করে। ইউএসবি পোর্ট নিল 50টা, 150 টাকা করে। PS2 কনভার্টার্স 50টা, 130 টাকা করে। এভাবে আপনার যা যা আইটেম আছে আরো সবগুলো আইটেম এভাবে লিখবেন, যে যে আইটেম গুলো সে নিতে চায় আর কি, এবং কত পিস পরিমাণ লিখবে সেটা লিখে ফেলবেন। আর প্রাইসটা অবশ্যই আপনার তো মুখস্থ থাকবে, এটা স্বাভাবিক, যেহেতু আপনি সেখানে একজন সেলসম্যান হিসেবে কাজ করবেন। এখন দেখেন, আপনি যে কাজটা ক্যালকুলেটরে করতেন সেই কাজটা আপনাকে কম্পিউটার মাধ্যমে করতে হবে, সূত্রের মাধ্যমে। আপনি সেই সূত্রটা কিভাবে করবেন? খুব সহজ, আপনারাই পারবেন, যেহেতু কিছুক্ষণ আগে বলেছিলেন যে আমরা পারবো। তাহলে এখন একজন একজন করে বলেন, আমি এটার ফলাফল টানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ইকুয়ালস ইকুয়াল সি প্লাস বি, B2, B2 ওরে পূরণ চিহ্ন, ওটা কি বলছিলেন স্যার? পূরণ Into. চিহ্ন দিতে হবে, ইনটু ইনটু, জি, পরে C2, C2, তারপর ইন্টার। ইন্টার। গুড। তাহলে 12 পিস কিবোর্ডের দাম আসে 550 টাকা করে, 6600 টাকা। এখন আরেকজন বলেন। ইকুয়াল সি হ্যাঁ, B3 ইন্টু দিতে হবে। ইন্টু C3 ইন্টার। আরেকজন বলেন। B4 ইকুয়ালস আগে ইকুয়াল সি দিতে হবে। হ্যাঁ, বলতে হবে, একটু যে সবকিছু বলতে হবে। B4 হ্যাঁ, বিফোর তারপরে C4 ইন্টু ইনটু C4, সরি, খুব খেয়াল করে দেখতে হবে। ইন্টার। আরেকজন বলেন। আরেকজন বলেন, 20 জন মানুষ প্রেজেন্ট আছেন। ইকুয়াল টু সি হ্যাঁ, বলেন। B5 B5 খুব দ্রুত বলতে ইন্টু হবে। হ্যাঁ, C5 আরেকজন ইন্টার। বলেন। equal B6 into C6 enter. একজন বলেন। আরো বলেন, না ঘুমিয়ে গেছেন সবাই? ইকুয়ালস B7
ইন্টু C7 ইন্টার। আরেকজন আছে, কে নেবেন? নেন, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। B8 into C8. তাহলে আপনারা এভাবে কি করবেন, ফলাফলগুলো বের করবেন। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার। জি পারবেন না এভাবে বিলগুলো তৈরি করতে? জি ইনশাআল্লাহ। জি এখন ইনশাআল্লাহ। দেখেন আপনাদেরকে একটা ম্যাজিক দিব। কি দিব? ম্যাজিক। ম্যাজিক দিব। স্যার ইনি একটা কালার আলাদা হইলো কে? এটা কালার আলাদা করা হয়েছে এর জন্য। আচ্ছা দেখেন, একটা ম্যাজিক, সেটা হলো আমি টাকাগুলো সব কেটে ফেললাম, কিন্তু এগুলো তো আমাদের লেখা লাগবে, তাই না? জি অর্থাৎ একটা কাস্টমার কি নেবে সেটা তার কম্পিউটার জানা না, তাকে উল্লেখ করতে হবে। কত পিস নেবে সেটা উল্লেখ করতে হবে, এবং কত টাকা করে সেটা তো অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ আপ ডাউন করে। 550 টাকা আছে, কখনো আবার 30 টাকা হতে পারে, কখনো 500 টাকা হতে পারে। সেই হিসেবে টাকার অঙ্কটা লিখবেন। আর যেটা আপনার গুণন করবেন সেটা একটা সূত্র মাধ্যমে করবেন, অর্থাৎ সমান সমান B2 ইন্টু C2। যখন ফলাফলটা চলে আসবে, সেল পয়েন্টারটাকে আবার উপর দিকে নিয়ে যাবেন। যখনই সেল পয়েন্টারটাকে উপর দিকে নিয়ে যাবেন, তখন প্রত্যেকটা সেল পয়েন্টারের নিচে একটা মাথা আছে, ডট চিহ্ন আছে। কোন পাশে পাবেন বলেন দেখি? ডান পাশে নিচে। ডান পাশে নিচে। তাহলে জি। প্রত্যেকটা সেল পয়েন্টের মধ্যে আপনি এই পয়েন্টটা পাবেন। এই পয়েন্টারে একটা বিশাল শক্তি আছে, যদিও বা তা সে বিন্দু, যদিও বা সে কি বিন্দু। একটা কথা আছে না, বিন্দু বিন্দু জল সাগর অতল, এটাই আছে। জি বিন্দু ঠিক বিন্দু ওইটার ফোটায়। মতোই। অর্থাৎ একটা একটা বাহার। এই বিন্দুটা আপনাকে অনেক বড় একটা উপকার করবে। কি উপকার করবে জানেন? এই বিন্দুটাকে ধরে সোজা নিচের দিকে টান দিবেন, এরপর দেখবেন যে প্রত্যেকটা ঘরের ফলাফল চলে আসবে। বুঝতে পেরেছেন? যে কাজটা মাশাআল্লাহ। আপনি একটা 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 করে বসানোর প্রয়োজন হয়, সেটা আপনাকে শুধুমাত্র প্রথমটা ধরে টান দিবেন, প্রথমটা বের করার পর বাকিগুলো টান দিবেন। শত শত লক্ষ লক্ষ যদি আপনার এরকম এন্ট্রি থাকে, মুহূর্তে চলে আসবে। তাহলে আপনার অনেক সময় সে বাঁচালো কিনা, জি স্যার। এবং আমরা যে বিলকুল আলাদা হওয়ার সম্ভাবনা আছে। আলাদাভাবে যে হিসাবটা করছিলাম ওই হিসাবটা একটা নিয়ে করে দিতেছে, তাই তো? হ্যাঁ, আলাদাভাবে। যেমন আপনি করেছিলেন কিছুক্ষণ আগে, যে 16 পিস 320 টাকা করে 5120 টাকা হয়, সেই কাজটাই আপনি করেছে। দেখেন, আপনি ফর্মুলা বারটা খেয়াল করেন। আপনি এই ঘরে কি কি টাইপ করেছিলেন? B3 ইন্টু C3 জি বলেন। ঠিক পরে ঘরে জি দেখেন B4 ইন্টু C4, পরে ঘরে দেখেন B5 ইন্টু C5, পরে ঘরে দেখেন B6 ইন্টু C6। এভাবে যখন যে ঘরে যাবেন সেই ঘরের ফলাফলটা পাবেন। তার মানে সে আপনাকে আপডেট ফলাফল দিয়ে দিচ্ছে। আপনি এখানে এখন বর্তমানে কাস্টমার বললো যে 16 পিস নেবে না, টাকা কম, 12 পিস নেবে, আপনি এখানে 12 পিস উল্লেখ করেন, ঠিক ফলাফলটা আপডেট হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। জি স্যার, স্যার। কোনো ক্লিক করতে হয় না? কিচ্ছু করা লাগবে না, শুধু ইন্টার বাটন প্রেস করবেন অথবা কোন একটা ঘরের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটা বিল তৈরি করলেন, তাই না? বিলটা স্যার। কার? যদি বিলটা কার, কোন প্রতিষ্ঠানে, কার নামে হয়েছে, কত তারিখে হয়েছে, এগুলো যদি না থাকে, তাহলে বিলের ভ্যালু আছে? জি জি না না স্যার। তাহলে বিলটার উপরে আমাদের কি করতে হবে? শিরোনামগুলো লিখতে হবে। শিরোনামের যেহেতু আমাদের জায়গা নেই, তাহলে আমাদের কি করতে হবে? জায়গা বাড়াইতে হবে। জায়গা বাড়ানোর জন্য আমাদেরকে যেতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে সবার উপরে ঘরে, সেখান থেকে আমরা ক্লিক করবো ইনসার্ট, এবার ক্লিক করবো ইন্টার রো, দেন ওকে। তাহলে আমাদের উপরে একটা ঘর চলে আসবে। উপরে আমাদের ঘর আসছে কিন্তু একটা একটা করে, কিন্তু আমাদের লেখাটা মিডলে হবে, সবগুলোর মিডল, যেহেতু এটা একটা নাম। সেই ক্ষেত্রে আমাদের সবগুলো ঘরকে অ্যাডজাস্ট করতে হবে, মার্জ করতে হবে। এর জন্য আমরা আমাদের যতটুকু পর্যন্ত আমাদের প্রজেক্টটা করা হবে, ঠিক ততটুকু পর্যন্ত আমরা ঘরগুলো সিলেক্ট করব। এরপর আমরা আমাদের স্ক্রিন থেকে মার্জ এন্ড সেন্টার ক্লিক করব। মার্জ এন্ড সেন্টার যখন ক্লিক করব, তখন সবগুলো মার্জ হয়ে যাবে, সবগুলো ঘর অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার যদি একই জায়গার মধ্যে ক্লিক করি, তাহলে আবার আগের মতো হয়ে যাবে, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল ঘর হবে। আমরা মার্জ করলাম, এরপর লিখলাম, যেমন আমরা কি লিখলাম, এখানে লিখলাম আইটি ফার্ম।
এখন এটা অ্যাড্রেস লিখবো, কার নাম হয়েছে সেটা লিখবো, তারিখ লিখবো, তাহলে আমাদের কার্সরটা নিচে নামানো লাগবে কিনা? জি স্যার। জি কার্সরটাকে যদি আমরা নিচে নামাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ইন্টার বাটন প্রেস করতে Enter হবে। button। ইন্টার বাটন প্রেস করতে হবে। কিন্তু এখানে ইন্টার মানে হলো ওকে হয়ে অন্য ঘরে চলে যাওয়া। তাহলে আপনার এই ঘরের মধ্যে ওকে হয়ে অন্য ঘরে চলে গেল, তাহলে তো কার্সরটা নিচে নামলো না, তাই না? জি তাহলে জি। তাকে নিচে নামার জন্য আরেকজনের সাহায্য লাগবে। আরেকজনের কি লাগবে? সাহায্য সাহায্য। লাগবে। আমি বলেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড যারা ভালোভাবে শিখেছে তারা অন্যান্য প্রোগ্রাম ভালোভাবে বুঝতে পারবে। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে খুব সহজ, ইন্টার দিলে কার্সরটা নিচে নামে যায়। কি বলেন? জি জি স্যার। জি জি কিন্তু যেহেতু মাইক্রোসফট এক্সেল আরেকজনের সাথে বিবাহিত, তাই আরেকজনের সাথে চলার জন্য তার সাহায্য লাগে, অর্থাৎ স্বামী স্ত্রী দুজন একসাথে চলতে হয়। এর মানে হলো অল্টার শিফট। আপনি যদি অল্টা এন্টার দেন তবে কার্সরটা নিচে আসবে, না হলে আপনার অন্য ঘরে চলে যাবে। অর্থাৎ শুধু এন্টার দিলে কি একা একা চলতে পারে না, আরেকজনের সাহায্য লাগে, তাই তাকে ব্যবহার করতে হবে কিসের মাধ্যমে? অল্টার মাধ্যমে। অলটা। হ্যাঁ, এবার লেখেন অ্যাড্রেসটা স্যার লেখেন। লেখাগুলো তো কাইটা গেছে স্যার। হ্যাঁ, স্যার কোন লেখা কেটে ওই গেছে? লেখা আইটেম পরে আইটেম প্রাইস প্রাইস এগুলা। সব আছে, আসবে কিছুক্ষণ পরে। এটা এই লেখার নিচে চলে আসছে আর কি। এরপর আমরা আচ্ছা, আচ্ছা। অল্টার এন্টার বাটন প্রেস করবো, তাহলে আবার নিচে আসবে কার্সর। এরপর লিখলাম কাস্টমার নেম, এরপর ডেট দিতে চলে ডেট লিখলাম। এবার আমরা এন্টার বাটন প্রেস করবো যদি আমাদের লেখা শেষ, অথবা আমাদের এই নামটাম যদি বড় করা দরকার হয়, কালার করা প্রয়োজন হয়, যা যা করার প্রয়োজন হবে আমরা সবকিছুই করব। এরপর আমরা এন্টার বাটন প্রেস করব। যখন আমরা এন্টার বাটন প্রেস করব তখন আমাদের বাকি লেখাগুলো হাইড হয়ে যাবে। এর কারণটা হলো আমাদের এই ঘরটা নির্দিষ্ট পরিমাণের নেই। আমাদের এই ঘরটা কি নাই? নির্দিষ্ট পরিমাণের নেই, অর্থাৎ যতটুকু লেখা ততটুকু পরিমাণের নেই। এর জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের ঘরটাকে বড় করতে হবে। যদি আমরা কোনো ঘরকে অর্থাৎ কোনো কলামকে যদি বড় ছোট করতে চাই তাহলে এ বি সি ডি এগুলোর মাঝে একটা রেখাটা দেখতে পাবেন। সেই রেখার মধ্যে ধরলেই ডান দিকে বাম দিকে নিয়ে গেলে আপনার জায়গাটা বড় করতে পারবেন, অথবা আপনি সেই রেখার উপর ডাবল ক্লিক করবেন, ফলে যতটুকু লেখার জন্য জায়গা দরকার ততটুকু অটোমেটিকলি নিয়ে ফেলবে। অথবা ম্যানুয়াল সিস্টেমে আপনি এভাবে ধরে ছোট বড় করতে পারেন ঘরগুলোকে। ওকে, জি স্যার। ঠিক সেভাবে আপনি বাম পাশের রোলারটা এভাবে ইয়ে করবেন, এভাবে বড় করবেন যতটুকু আপনার দরকার, কতটুকু দরকার আপনার, যতটুকু লেখা আছে ততটুকু আপনি করে নেবেন। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা ফাইল থেকে চলে যাব প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ, সেখানে আমরা দেখবো আমাদের কাজটা কেমন হয়েছে। এই হলো আমাদের কাজ, আমাদের বিল। তবে একটা বর্ডার হলে সুন্দর হতো, যেহেতু বর্ডার নেই তাহলে আমাদেরকে বর্ডার দিতে হবে। এর পূর্বে একটা কাজ বাকি আছে, সেটা ফলো করেন। কাস্টমার তো আপনাকে কিবোর্ড 12 পিসের দাম 6600 টাকা একবারে দিবে না, আবার 3840 টাকা আরেকবারে দিবে, 4250 টাকা আরেকবার দিবে, 600 টাকা আরেকবার দিবে, এভাবে দিবে নাকি একত্রে দিবে? টোটাল কিছু দিবে কিছু বাকি রাখবে। একত্রে দিবে, তাহলে আমাদেরকে টোটাল টানতে হবে না? জি স্যার। অবশ্যই টোটাল টানতে হবে। তাই আমরা এখানে লিখে ফেললাম টোটাল। এখানে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার অনেকগুলো সিস্টেম আছে। যোগ করা কি আছে? অনেকগুলো সিস্টেম আছে। একটা সিস্টেম হলো প্লাস 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 দিয়ে, অর্থাৎ ইকুয়ালসে টাইপ করব D3 প্লাস D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7 প্লাস D8 প্লাস D9 ইন্টার। তাহলে ফলাফলটা আসলো কিনা এটাকে একটু বোল্ড করে নিই যাতে বোঝা যায় এটা টোটাল 42,790 টাকা। 42,790 টাকা টোটাল বিল। ফলাফলটা কিভাবে করেছি ফর্মুলা বারে খেয়াল করেন, সবগুলোতে কি ব্যবহার করেছি? ইকুয়ালস ইকুয়াল D3 plus D4 plus D5 plus D6 plus D7 plus D8 plus D9 plus ইন্টার। এভাবে আমরা কি করেছিলাম? প্লাস প্লাস করে একটা সিস্টেম করেছি, যোগ করেছি। এটা যোগফল যা আসছে কত টাকা আসছে? 42,790। 42,790। এটা আমরা এখানে কিন্তু মার্ক করে রাখলাম। ওকে, এবার আসেন আরেকটা সিস্টেম, সেটা হলো সমান সমান লিখে লিখবো সাম, অর্থাৎ যোগ করা। এটা একটা কোড, যোগ করার একটা কোড। এটা সাম লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব একটা,
এরপর আমরা কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত, শুরু এবং শেষ। শুরু ঘরটা কি আছে? ডি, Q4 D1 D1 ভালো করে বুঝেন। না D3 স্যার। D3 D3 আপনি এখানে লিখেন D3, এখানে লেখেন D3, এরপর লিখবেন একটা জি। ক্লোন। এটা কি লিখবেন? ক্লোন। ক্লোনটা লেখার কারণটা কি? ক্লোনটা লিখবেন এই জন্য এর মধ্যবর্তী, ক্লোন মাধ্যমে এই এক্সেল বুঝে মধ্যবর্তী যা আছে, শুরু এবং শেষের মধ্যবর্তী যা আছে থেকে। সবগুলোকে আমি যোগ করতে চাই। D3 লিখলাম শুরুটা, এখন ক্লোন দেওয়ার পরে আমরা ডি লাস্ট 9 অর্থাৎ Nine. D9 D9 লিখলাম, D9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। খেয়াল করেন সূত্রটা, সাম ইকুয়াল সি, সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সবার উপরে ঘরটা লিখলাম, এরপর ক্লোন ব্যবহার করলাম মধ্যবর্তী যে সকল ঘরগুলো আছে সবগুলো ঘরকে একত্রে যোগ করার জন্য, অর্থাৎ সর্বশেষ যে ঘর আছে এর ভিতরে। আমরা যদি এখানে উল্লেখ করি, খেয়াল করেন D9 উল্লেখ না করে D5 উল্লেখ করি, তাহলে দেখেন এখন 14,690 টাকা আসছে। এর কারণটা কি? কোন পর্যন্ত হিসাব করেছিল? D5 পর্যন্ত 5 হিসাব পর্যন্ত হিসাব বলেন। 6 7 8 6 9 7 8 9 বাদ গেছে। কোন পর্যন্ত হয়েছিল? 5 পর্যন্ত, তাহলে 6 7 8 9 বাদ গেছে, তাহলে এটা ফলাফল জি। আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে? শুরু এবং শেষেরটা বলতে হবে, তবে সে বুঝবে শুরু এবং শেষেরটা। এর ভিতরে যা আছে সবগুলো, যেমন 42,790 টাকা পাইছেন কিনা? জি এটার সাথে এটা মিলছে, দুইটা সিস্টেমে যোগ করেছি। জি স্যার তাহলে আগের প্লাস, স্যার এটা আবার এই বিন্দু টান দিলেন স্যার না? হ্যাঁ এটা আবার কিভাবে করলেন স্যার? এই এটা তো বিন্দু আগে টান কপি দিয়ে করে সব মিলে রেখেছিলাম, এটা তো আগে কপি করে রেখেছি দেখানোর জন্য, মেলানোর জন্য যে আসলে বাস্তবে ঠিক আছে কিনা, আপনাদের সন্দেহ কাটার জি জন্য। স্যার। আচ্ছা এবার আসেন, তাহলে আপনি লিখলেন 42,790 টাকা যোগ করার সিস্টেম আসলো, তো আগের থেকে সিস্টেমটাকে আর সহজ ছিল কিনা? জি জি স্যার। মানে আগে তো প্লাস 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 করে এরকম শত ঘর হইলো, শত সব ঘর লেখা আমাকে প্লাস 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 করা লাগতো কিনা? জি জি স্যার কারণ একজন কাস্টমার আপনার থেকে 200 আইটেম নিল, কয়শো আইটেম? 200 তাহলে 200 আইটেমের আপনি প্লাস করতে করতে কত সময় লাগবে বলেন? অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা। অনেক সময় লাগবে। 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে না, বাকি অনেক সময় লাগবে। কিন্তু ওই অনেক সময়টাকে বেশি ব্যবহার করবে নাকি এই শুরু আর শেষে ঘরটা উল্লেখ করে ফলাফল বের করবেন, এটা সহজ কোনটা? শুরু দ্বিতীয় আসছে এটাই ঘটনা শুরু আর করতে শেষ এটা। এটা তাহলে সহজ। সেকেন্ডটা সহজ কিনা? জি স্যার। জি স্যার আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দেব। আরো সহজ আছে। মাশাআল্লাহ। সেটা হলো এই যে ফলো করেন, এই যে ডান পাশে উপরে লেখা আছে অটো সাম, দেখেছেন? জি অর্ধেক দেয়া যায় এই যে অটো সামের মধ্যে দুইবার ক্লিক করবেন, 1 ক্লিক 2 ক্লিক, চলে আসছে। স্যার, দুইবার ক্লিক করব স্যার ওই কোন বাটনে? অপশনে রাইট দুইবার বাটন? ক্লিক করবেন, আপনাকে কিছু লেখা লাগবে না, শুধু যেই ঘরে ফলাফলটা আনতে চান সেই ঘরে সেল পয়েন্টারটাকে রাখবেন, এরপর আপনি অটো সামে ডাবল ক্লিক করবেন, তাহলে ফলাফল চলে আসবে। স্যার এটাই তো সবচেয়ে সহজ। এটাই সবচেয়ে সহজ। তাহলে কঠিনটা যদি না শিখাইতাম আগে, তাহলে সহজটার কদর বুঝতেন না আপনারা, জি স্যার। কি বলেন? এটাকে জি, স্যার। বলে কঠিনের পরে যে বিজয়টা আসে সেটাই সবচেয়ে ইন্নামা আল উসরি ইসরা। ফাইন না মনে হচ্ছে। তাহলে এখন দেখেন, এই যে আমরা মোটামুটি কাজটা কমপ্লিট করলাম, এখন আমরা এটাকে বর্ডার ব্যবহার করব। কি ব্যবহার করব? যেহেতু যে ঘরটা আছে এই ঘরটা তো শো আমাদের হিসাব নিকেশের জন্য, কিন্তু এটাতে যদি আমরা বর্ডার ব্যবহার না করি তাহলে শুধু লিখাগুলো আসবে, কোনো ধরনের বর্ডার আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? বর্ডার জন্য সিলেক্ট করতে হবে যতটুকু দরকার, এটা আমরা কেটে ফেলে দরকার নেই আমাদের, জি আমরা যতটুকু দরকার ততটুকু আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা ঠিক ফন্ট সাইজের নিচে পাবো বর্ডার, বর্ডার থেকে আমরা অল বর্ডারসে ক্লিক করব। এবার আপনি প্রিন্ট প্রিভিউতে দেখেন, প্রিন্টে গিয়ে দেখেন প্রিন্ট প্রিভিউ, দেখেন একটা বর্ডার চলে আসছে, কিন্তু এই বর্ডারের মধ্যে একটা খুঁত আছে। খুঁত নিয়ে মানুষ চলতে পারে, কিন্তু নিখুঁত নিয়ে যারা চলে তাদের ডিমান্ড আলাদা, কি বলেন? জি স্যার। অবশ্যই। এইখানে যে খুঁতটা আছে সেটা কি আমাকে একজন বলেন দেখি। এই টোটালের আগে যে গড়টা আছে ওটার দরকার পড়ে না। গুড। টোটাল আগে যে ঘরটা আছে এটা দরকার নেই, এটা সৌন্দর্যটাকে কি করেছে? হ্রাস করেছে। নষ্ট করেছে। সৌন্দর্য মণ্ডিত করার জন্য
এটাকে মাইনাস করতে হবে। এটাকে মাইনাস করার সিস্টেমটা হলো যখন আমরা বর্ডারটা করব ঠিক এই উপর ঘর পর্যন্ত করব, সর্বশেষ হিসাব পর্যন্ত সিলেক্ট করার পরে বাকি আছে ঘর কয়টা টোটালে 2টা, তাই না? স্যার কথা মাঝখানে বেজে আসছে, সবার কি ক্লিয়ার বুঝতে পারছে কিনা জানি না, আমি বুঝি বলছিলাম যে আমি বুঝি নাই। আমরা প্রথম থেকে যতটুকু দরকার অর্থাৎ যতটুকু পর্যন্ত আমাদের পণ্যগুলো আছে ততটুকু পর্যন্ত আমরা মার্ক করব। এরপরে আমরা কন্ট্রোল বাটন ধরে বাকি শুধু টোটাল আর টোটালের হিসাবটা ক্লিক করব। কন্ট্রোল বাটন ধরে ক্লিক করব, তাহলে কি হবে এই যে বাম পাশে যে 2টা ঘর ছিল এই 2টা ঘর মার্ক হবে না কন্ট্রোল ধরার কারণে। আর যদি আমরা এইভাবে ধরে একদম এই পর্যন্ত নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল, তখন আমাদের কন্ট্রোল ধরে 2টাকে ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, তাহলে আপনি কি করবেন, প্রথমে এই পর্যন্ত যতটুকু আপনার আইটেম আছে ততটুকু পর্যন্ত সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে 2টা বাটন সিলেক্ট করার পর বর্ডার থেকে আপনি অল বর্ডার দিয়ে দিন। বাস বর্ডার হয়ে গেল। আপনি প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখেন, দেখবেন আপনার ঠিক আপনি যেমন চেয়েছিলেন ঠিক সেভাবে আসছে। ক্লিয়ার? জি জি স্যার। ফাইলটাকে সেভ করার জন্য আপনাকে যেতে হবে ফাইল থেকে সেভ, এরপর আপনি নির্দিষ্ট নাম দিয়ে দেন। যেহেতু আমরা একটা নির্দিষ্ট নাম অলরেডি করেছি 1 নামে, তাই 1 নামে সেভ হয়ে গেছে। ফাইলটাকে যদি আমরা ক্লোজ করে দিই তাহলে ফাইলটা বন্ধ হয়ে যাবে এবং ফাইল থেকে আমরা যদি ওপেন ক্লিক করি ফাইলটা লোকেশন দেখিয়ে দিব কোথায় ফাইলটা সেভ করা আছে। এই যে ডেস্কটপে রেখেছিলাম, সিলেক্ট করার পর ওপেন বাটন প্রেস করব, ফলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। এভাবে আমরা ফাইল সেভ করতে পারবো, ফাইল ওপেন করতে পারবো, ফাইল বন্ধ করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার।